যে কোনো মুহূর্তে শেখ হাসিনার জুলাই অগাস্ট গণহত্যার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বার্তাকক্ষ থেকে সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, স্বাগত আপনাকে। আপনি মিজান আহমেদ কি শুনতে পাচ্ছেন আমার কথা? মিজান আহমেদ, আপনি যদি শুনে থাকেন, আমার আরও তো অনেক কথা হয়েছে নিশ্চয়ই, প্রতিবেদনও তো নিশ্চয়ই আপনি পুরোটা দিতে পারেননি। হ্যান্ডকাপ নিয়ে আসলে কি কথা হলো, কি তর্ক হলো? ট্রাইব্যুনালের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তো এক ধরনের বক্তব্য দিলেন, আসলে আপনি কতটুকু দেখেছেন রিপোর্টার হিসেবে? আমি আসলে জুয়েল এজলাসের ভিতরেই ছিলাম, আর ওই সময় কিন্তু প্রথমে বিষয়টি আদালতের নজরে আনেন হচ্ছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, এবং তিনি কিন্তু আদালতে তার যে ভূমিকা ছিল রাজনৈতিকভাবে এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে, সেই ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন যে আসলে আজকে তার সাথে কী আচরণ করা হয়েছে। এবং তার আপত্তির জায়গাটি ছিল হচ্ছে গাড়ি থেকে নামানোর আগেই তাকে পিঠমোড়া করে হ্যান্ডকাফ করানো হয়, এবং সেক্ষেত্রে তার আপত্তির জায়গাটা ছিল যে তিনি নামবেন কিভাবে। এই বিষয়টি তিনি আদালতের নজরে আনেন, এবং আদালত কিন্তু তাৎক্ষণিকভাবে এই বিষয়টি আমলে নিয়ে সাথে সাথে পুলিশের কাছে এই বিষয়টির ব্যাখ্যা চায়, এবং পুলিশের ব্যাখ্যাটি কিন্তু তখন পুলিশ যেমনটি বলল যে নিরাপত্তার ঝুঁকি এবং তাদের সাথে যথাযথ আচরণ হয়নি, সেই বিষয়টা আমলে নিয়েই কিন্তু তারা পরবর্তী যেই শৃঙ্খলামূলক ব্যবস্থা, সেই শৃঙ্খলামূলক ব্যবস্থাটি তারা নিয়েছে। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টটার পর, বিশেষ করে ভলকার টুর্কের সেই রিপোর্টের পর কিন্তু শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে আগ্রহ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখনই হ্যাভিয়েট মামলাগুলো আসছে, তখন শুধু দেশীয় গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু আসছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আসলেই আর কি রেজিস্ট্রার জেনারেল সহ ট্রাইব্যুনালের যারা দায়িত্বে রয়েছেন তাদের আসলেই এই বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত যে আমাদের যে ফৌজদারি দণ্ডবিধির ৫৪ এবং ৬১-৬৭ ধারায় যে নির্দেশনাগুলো দেয়া রয়েছে, সেই নির্দেশনাগুলো আসলে অনুসরণ করা। কারণ আদালত কক্ষে কখনোই হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় আপনি কোনো আসামিকে উপস্থিত করতে পারেন না, এটা কোনো সুযোগই নেই। অতএব সেই বিষয়টি কিন্তু আজকে ঘটেছে। যদিও তারা বলেছেন যে এটা ভুলবশত হয়েছে, তবে এ ধরনের ভুল যেন ভবিষ্যতে না হয়, কারণ তারা বলছেন যে তারা স্বচ্ছ নিরপেক্ষভাবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে একটি বিচার জাতিকে উপহার দিতে চান। এখানে আরও একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনিও কিন্তু আজকে এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে তার যে মামলার যে তথ্য, একজন আসামি হিসেবে তথ্য পাওয়ার অধিকার কিন্তু তার রয়েছে, সেই তথ্যগুলো তিনি পাচ্ছেন না। এই বিষয়টিও কিন্তু সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ট্রাইব্যুনাল জানতে চান কেন তিনি তথ্য পাচ্ছেন না। তিনি যখন চিফ প্রসিকিউটরকে জিজ্ঞাসা করেন যে উনি কেন তথ্য পাচ্ছেন না, তখন চিফ প্রসিকিউটর যেই দাবিটি করেন যে ওনার আইনজীবীকে মামলা সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে, সাথে সাথে ওনার আইনজীবী কে সে প্রশ্ন তখন আদালত তুলে, এবং তখন আইনজীবীও কিন্তু তার জবাবটি দেন, হ্যাঁ তিনি স্বাক্ষর করে অভিযোগের অনুলিপি নিয়েছেন, কিন্তু এটি আসামি বরাবর পৌঁছাতে পারেননি কারণ কারা কর্তৃপক্ষের একটি বাধা রয়েছে। তখন আনিসুল হক বলেন যে এই ক্ষেত্রে যেন আদালতের একটি নির্দেশনা আসে, সেই যাতে তিনি নিজে জানতে পারেন এবং এই বিষয়ে তার যদি কোনো মতামত থাকে তিনি আইনজীবীর সাথে শেয়ার করতে পারেন। তখন আদালত বলেছে যে আসলে আইনের মধ্যে ওনাদের যতটুকু সুবিধা রয়েছে ততটুকু সুবিধা দিতে আদালত বদ্ধপরিকর, এবং আদালত তা নিশ্চিত করবেন। পাশাপাশি আদালত এও বলেছেন তাদের সবার পরিচিতি তারা জানেন, এবং তাদের যে মর্যাদা, সেই মর্যাদা অনুযায়ী তারা আচরণ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আদালত বলেছে তারা যেন বাড়াবাড়ি না করে। পাশাপাশি যদি তারা তাদের জন্য হুমকি মনে করে এবং যদি বুঝতে পারে যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও কিন্তু তাকে দেয়া হয়েছে। একদম একদম পরিষ্কার। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে।